কাজের কাজ কিছুই হচ্ছে না। আমরা শুনতে পাচ্ছি বিভিন্নভাবে আমাদের এই মন্ত্রণালয়ের যে শক্ত অবস্থান থাকার কথা ছিল সিন্ডিকেটের বিরুদ্ধে, সেই শক্ত অবস্থান আমরা দেখি নাই। সেই ক্ষেত্রে আসলে বাইরা কতখানি ভূমিকা পালন করতে পারে? সিন্ডিকেটের ইস্যুটা আসলে কথা বলতে বলতে আমরাও টায়ার্ড। বাহরাইনে শ্রমবাজার খোলার জন্য আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে হস্তক্ষেপ করতে হবে, মালয়েশিয়ার ক্ষেত্রে তাকেই করতে হবে। যেতে পারলেই মনে হয় অনেক কিছু করে ফেলবো। আপনি যদি নিরাপদ না থাকেন তাহলে আপনি কিভাবে ইনকাম করবেন আর কিভাবে আপনার পরিবারকে ভালো রাখবেন? সবাইকে স্বাগত জানাচ্ছি মাইগ্রেশন কনসার্নের আয়োজন মাইগ্রেশন টকে। মাইগ্রেশন বা অভিবাসন যেমন একটি বিস্তৃত বিষয় যার রয়েছে অপার সম্ভাবনা, তেমনি এর চ্যালেঞ্জ কিংবা সংকট অনেক। সেই চ্যালেঞ্জ, সংকট, সম্ভাবনা, সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করি এই অনুষ্ঠানে। আজকে আমাদের আলোচনার বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার, যেটি বাংলাদেশের শ্রমবাজারের জন্য বাংলাদেশিরা যে দিকে তাকিয়ে রয়েছে, সেই মালয়েশিয়া নিয়ে আজকে আমরা কথা বলবো। মালয়েশিয়া এবং বাংলাদেশ থেকে দুজন আমাদের সাথে অতিথি যুক্ত হচ্ছেন। চলুন পরিচিত হয়ে নেই। আমাদের সাথে আজকে যুক্ত হচ্ছেন মালয়েশিয়া থেকে বাংলাদেশি প্রবাসী সাংবাদিক জনাব মোস্তফা ইমরান রাজু, এবং আমাদের সাথে রয়েছেন বায়রার সাবেক যুগ্ম মহাসচিব জনাব ফখরুল ইসলাম। দুজনকে স্বাগত জানাচ্ছি। ফখরুল ইসলাম, আসবো আপনার কাছে। নিশ্চয়ই গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে জানাবেন। তার আগে মালয়েশিয়ায় যেতে চাই মোস্তফা ইমরান রাজুর কাছে। মোস্তফা ইমরান রাজু, আমরা সাম্প্রতিক সময় দেখছি যে মালয়েশিয়া সরকার অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে খুবই কঠোর অবস্থানে নিয়েছেন। সেখানে বেশ কয়েকজন বাংলাদেশের পাসপোর্টও জব্দ হয়েছে। সবশেষ কি পরিস্থিতি আপনি আমাদেরকে জানাতে পারবেন, এবং সেখানে যারা রয়েছেন বাংলাদেশিরা, তাদের মনের কি অবস্থা? ধন্যবাদ আপনাকে। চমৎকার প্রশ্ন করেছেন। সাম্প্রতিক সময়ে মালয়েশিয়ায় ধরপাকড়ের সংখ্যা তুলনামূলকভাবে বেড়েছে। তবে এই যে ধরপাকড়, যে এটা একেবারে নতুন কিছু এমন কিছু নয়, এটা তাদের রুটিন ওয়ার্ক আমি বলবো। রুটিন ওয়ার্কটা তারা আগের তুলনায় একটু বেশি বাড়িয়ে দিয়েছে, একটু জোরদার করেছে। এর কিছু উদ্দেশ্য রয়েছে বলে আমরা বিভিন্ন সূত্রে আমরা জানতে পারি যে তারা চাচ্ছে তাদের যে কাগজপত্রবিহীন যে কর্মীরা রয়েছে বা যে লোকজনগুলো রয়েছে, তাদের সংখ্যা যখন বেড়ে যায়, তাদের কাছে কিন্তু এক ধরনের ডাটা থাকে যে কত মানুষ তার এয়ারপোর্ট দিয়ে প্রবেশ করছে, বৈধভাবে হোক বা অবৈধভাবে হোক বা বিভিন্ন পন্থায় হোক, আসার পরে তারা এক্সিট হচ্ছে না। যখন এক্সিট হয় না, অবৈধ লোকের সংখ্যা বেড়ে যায়, তখন তারা এই ধরপাকড়ের সংখ্যা বাড়িয়ে দেয়। এরই অংশ হিসেবে কিন্তু মালয়েশিয়াতে এখন ধরপাকড়ের সংখ্যা তুলনামূলকভাবে বেশি। বর্তমানে সিচুয়েশন আমি দেখছি যে লাস্ট 2 উইকস বা তার একটু বেশি সময় ধরে একটু কমেছে এই সংখ্যাটা। ধরপাকড়, প্রতিদিন ধরপাকড় হচ্ছে। আমি এক প্রবাসী ভাইয়ের সাথে কথা বলছিলাম, যিনি পেনাংয়ে থাকেন। তো বলছে যে আমরা সপ্তাহে 3 দিন জঙ্গলের ভিতরে ঘুমাই, রাত 12টা থেকে রাত 3টা থেকে 3:30 পর্যন্ত। কারণ আমরা আশঙ্কা করি যে এই সময়টা অপারেশন দিতে পারে। এই অপারেশন ভয়ে তারা কিন্তু জঙ্গলে গিয়ে রাত কাটায়। তো এই সিচুয়েশনটা থেকে এখন আগের থেকে একটু বেটার। বুঝতে পারছি। নিশ্চয়ই এই বিষয়ে আরো আপনার কাছ থেকে জানবো। একটু ফখরুল ইসলামের কাছে যেতে চাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, বাংলাদেশিরা যেদিকে তাকিয়ে রয়েছে, সেটি আসলে মালয়েশিয়ায় নতুন করে যাবার ক্ষেত্রে যে বন্ধ দরজা, সেটি কবে খুলবে। যে সিন্ডিকেশনের কারণে মালয়েশিয়ার এই দরজা বন্ধ হয়েছিল, সেই সিন্ডিকেশনের আবারও সংখ্যা দেখা যাচ্ছে কিনা। কারণ সংবাদ মাধ্যম, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেখানে মানুষের অনেক ধরনের সংখ্যা দেখছে। বাইরার একজন খুবই অ্যাক্টিভ কর্মী হিসেবে আপনি নিশ্চয়ই সেই বিষয়টা আমার কাছ থেকে জানেন, সরকারের পদক্ষেপ সম্পর্কে জানেন। আপনার কাছে শুরুতে জানবো কি অবস্থা। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন মালয়েশিয়া বাংলাদেশি শ্রমিকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা শ্রমবাজার, এবং আমরা বলতে পারি আমরা যে শ্রমিক পাঠাই অলমোস্ট থার্ড কান্ট্রি বলতে হবে সর্বোচ্চ সংখ্যার দিক থেকে। তো সেই জায়গাটাতে আপনি জানেন দীর্ঘ বা বেশ কয়েক বছর আপনার বাংলাদেশে সাবেক সরকারের আমলে দুবার মালয়েশিয়া সিন্ডিকেশন হয়েছিল। প্রথমবার 10 জনের মাধ্যমে, পরে 25 জন, এবং পরে সেটা 100-তে রূপান্তরিত হয়েছিল। তো এই জায়গাগুলোতে আমরা দীর্ঘদিন থেকে বলে আসছি, এই সিন্ডিকেশনটা হয়েছিল একটা বিশেষ ব্যক্তির স্বার্থে এবং বিশেষ গোষ্ঠীর স্বার্থে, এবং এখানে আমাদের সাবেক সরকারের
মন্ত্রী, এমপি, নেতারা প্রত্যক্ষভাবে এখানে জড়িত ছিল। এবং সেই আপনি জানেন মালয়েশিয়া বাংলাদেশ ছাড়াও আরো 14টা কান্ট্রি থেকে শ্রমিক নিয়ে আসে। অন্য কোনো দেশে তাদের এই সিন্ডিকেশন বা লাইসেন্সের লিমিটেশন নাই। তারা প্রথম 10 জনকে নিয়ে একটা ক্রাইটেরিয়ার মাধ্যমে করেছিল, কোনো ক্রাইটেরিয়া না, মানে সরকারিভাবে বিভিন্ন রকমের করে তারা এটাকে 10 জন এজেন্সিকে দায়িত্ব দিয়েছিল। সেটা তো 2015 সালে আমরা দেখি 10টি জনশক্তি। প্রথমত তারা 10টা রিক্রুটিং এজেন্সির মাধ্যমে 16-18 তারা এই কাজটা করেছিল। পরবর্তীতে এটা 22-24 আবার 25 পরে 100 হয়েছিল। এই জায়গাটাতে যেটা হয়েছিল, মানে এই সিন্ডিকেশনের যে চক্রটা, বিশেষ করে FWCMS যে পদ্ধতি, অনলাইন পদ্ধতির যারা ধারক এবং বাহক, যারা মালিক, মালয়েশিয়াতে দাতুশ্রী আমিন, আর বাংলাদেশে কন্ট্রোল করতেন রুহুল আমিন স্বপন। ওনারা কন্ট্রোল করে এই টোটাল বাজারটাকে কন্ট্রোল করতেন ওনাদের ব্যক্তিগত স্বার্থে। এবং এখানে আপনার বাংলাদেশ থেকে প্রতিজন শ্রমিক কিন্তু কমপক্ষে 1.5 লক্ষ টাকা করে অতিরিক্ত টাকা দিতে হয়েছিল তাদেরকে, এবং যেটা আমাদের জন্য অনেক বড় অঙ্কের একটা ছিল শ্রমিকদের জন্য। এবং সাথে সাথে আমাদের এই প্রায় 2500 রিক্রুটমেন্ট এজেন্সি যারা আছে, তারা তাদের এজেন্সির মাধ্যমে কর্মী পাঠাতে তারা ব্যর্থ হয়েছে। এরপরে যে জিনিসটা হচ্ছে, আপনি দেখেন এই মালয়েশিয়ার বাকি যে 14টা কান্ট্রির থেকে শ্রমিক নিয়ে আসে, তাদের কোথাও কেন এই আপনার হয়নি, সিন্ডিকেশনটা হয়নি, কারণ ওই সরকারগুলো কেউ এগ্রি হয় নাই, শুধু বাংলাদেশ সরকার এগ্রি হয়েছিল। তো সেই জায়গাটাতে আমরা মনে করি যে এই সিন্ডিকেটের কারণে অনিয়ম হয়েছে, দুর্নীতি হয়েছে, অতিরিক্ত অভিবাসন ব্যয় হয়েছে, এবং আমাদের দেশের সুনাম নষ্ট হয়েছে, মালয়েশিয়ার সুনাম নষ্ট হয়েছে। এই সেক্টরে যারা কাজ করে তারা তাদের যোগ্যতা, অভিজ্ঞতার ভিত্তিতে তারা শ্রমিক পাঠাতে পারে নাই। অনেকগুলো ইভেন কি মালয়েশিয়াতে অনেক বড় বড় কোম্পানিগুলো আছে যারা বিনা পয়সায় শ্রমিক নিয়ে, আরবিএ বলি আমরা, রেসপন্সিবল বিজনেস অ্যালায়েন্সের আন্ডারে যারা আছে, তারা বিনা পয়সা শ্রমিক নিয়ে। শুধুমাত্র সিন্ডিকেটের এই ফি এর কারণে তারা এই বিনা পয়সায় হাজার হাজার কর্মী কিন্তু নিতে পারে নাই। আমাদের দেশ এটাতে ক্ষতিগ্রস্ত হয়েছে, কর্মীরা ক্ষতিগ্রস্ত হয়েছে, এই সেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জন্য যেহেতু এই বর্তমান সরকারের যে অঙ্গীকার সংস্কার করা এবং দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে যে তাদের অবস্থান, তার জায়গা থেকে আমরা বারবার দাবি দিয়ে আসছি, ফেসিবাদী সরকারের আমলে যে সিন্ডিকেট, অনিয়ম, দুর্নীতি হয়েছিল, এটা এখন আর হতে পারে না, কোনোভাবেই হতে পারে না। যেখানে আমাদের অতিরিক্ত অভিবাসন ব্যয় দিতে হয়েছিল, সেটা আর হতে পারে না। সেই জন্য আমরা এই বিভিন্ন সময়ে সংবাদ সম্মেলন করেছিলাম, আমরা স্মারকলিপি দিয়েছি মাননীয় প্রধান উপদেষ্টা, অনেক উপদেষ্টার কাছে দিয়েছি, আমরা মানববন্ধন করেছিলাম, কিন্তু আসলে কাজের কাজ কিছুই হচ্ছে না। আমরা শুনতে পাচ্ছি বিভিন্নভাবে আমাদের এই মন্ত্রণালয়ের যে শক্ত অবস্থান থাকার কথা ছিল সিন্ডিকেটের বিরুদ্ধে, সেই শক্ত অবস্থান আমরা দেখি নাই। আপনি দেখেন এই মালয়েশিয়ার এই যে নেপালে সম্প্রতি সিন্ডিকেটের একটা গুঞ্জন আসছিল, তো নেপাল সরকার, নেপালের রিলেটেড মন্ত্রী খুব স্ট্রংলি তিনি কিন্তু এটা প্রতিবাদ করেছেন এবং বলেছেন কাউকে তিনি সিন্ডিকেট করার কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে সিন্ডিকেট করার কোনো সুযোগ দেবেন না। কিন্তু আমাদের মাননীয় উপদেষ্টা থেকে এরকম কিন্তু খুব শক্ত কথা কিন্তু আসে নাই, বরং বিভিন্নভাবে সিন্ডিকেট চক্র মালয়েশিয়াকে ম্যানেজ করে তারা 20 জন, 25 জন বা 100 জনের প্রস্তাবটা দেয়াচ্ছে। কিন্তু সেই জায়গাটা আমরা বলছি যে বাংলাদেশের রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়ান সরকার সিলেকশন করবে, এটা হতে পারে না। যেটা আগের সরকারের আমলে উদ্দেশ্য প্রণোদিত ভাবে বলা হয়েছিল, এবং এমইউতে একটা ক্লজ ছিল যে বাংলাদেশের রিক্রুটমেন্ট এজেন্সি মালয়েশিয়ান সরকার সিলেকশন করবে। এই জায়গাটাতে আমরা বলেছি এই ক্লজটা চেঞ্জ করতে হবে, যেহেতু মালয়েশিয়ার সাথে অন্য কোনো দেশের এই চুক্তি নাই, এই এমইউর কোনো ক্লজ নাই, তাতে সেই জন্য বাংলাদেশের কোন রিক্রুটিং এজেন্সি কি পরিমাণ কাজ করতে পারে, কার কি পারফরমেন্স, এটা মালয়েশিয়ান সরকার জানে না। বরং এটা সর্বশেষ সিন্ডিকেটের সময় টাকার বিনিময়ে এই এটা হয়েছিল, লাইসেন্সটা সংযুক্তি হয়েছিল, কারণ এখানে কোনো ক্রাইটেরিয়া ছিল না, কোনো দেশেরই কোনো ক্রাইটেরিয়া ছিল না। ক্রাইটেরিয়া ছিল টাকার বিনিময়ে যারা সিন্ডিকেট চক্র, তারাই তাদের পছন্দ মতো লাইসেন্স গুলোকে তারা সম্পৃক্ত করেছিল। ঠিক একইভাবে এবারও এই আমরা শুনতে পাচ্ছি 15 কোটি টাকার বিনিময়ে লাইসেন্স সম্পৃক্ত করার একটা অপচেষ্টা চলছে, এবং এই সিন্ডিকেটটাকে আবারও একইভাবে ওই নতুন কিছু ব্যক্তি সংযুক্ত হয়ে এটাকে আবারও একইভাবে করার চেষ্টা করছে। আমরা তাতে মনে করি এই একই বিষয়টা যে আগের সরকারের আমলে ছিল, সেটা এখন হতে পারে না, বন্ধ হওয়া দরকার। এই সরকারের আমলে বন্ধ না হইলে
ভবিষ্যতেও বন্ধ হওয়ার সম্ভাবনা থাকবে না। আমরা মনে করি আমাদের মাননীয় উপদেষ্টা একটা কথা বলেছেন যে সাবেক ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে এমইউ চুক্তি হয়েছে, তিনি ঠিক এভাবেই কথাটা বলেছেন। সেই এমইউ চুক্তির কারণে অনিয়ম এবং দুর্নীতি হয়েছেন। তিনি যদি এই কথাটা স্বীকার করেন তাহলে সেই অনিয়ম দুর্নীতি কি উনি বন্ধ করবেন নাকি অনিয়ম দুর্নীতিটা উনি কন্টিনিউ করবেন? আমি মনে করি অনিয়ম দুর্নীতিটা ওনাকে বন্ধ করতে হবে। জনাব ফখরুল ইসলাম, ধন্যবাদ। আপনি খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ যেটি এনেছেন যে বাংলাদেশের এজেন্সি কেন মালয়েশিয়া ঠিক করে দেবে, সেই বইতে যে ক্লজটি ছিল সেই ক্লজটি আসলে কি রাখা উচিত কিনা, মালয়েশিয়া সরকার কিংবা মালয়েশিয়ার বিষয়টিকে কিভাবে দেখছে? কারণ আমরা দেখছি এই সিন্ডিকেশনে মালয়েশিয়ার একটা বড় অংশ ছিল এই ইনভলভমেন্টে। মোস্তফা ইমরান রাজু, আপনি সাংবাদিকতা করছেন মালয়েশিয়া থেকে, আপনি কতটুকু জানতে পারছেন? দেখুন, এই যে সিন্ডিকেটের ইস্যুটা আসলে কথা বলতে বলতে আমরাও টায়ার্ড। এখন এটা একটা মানে এমন একটা জিনিস যে এমন না যে এই সিন্ডিকেটটা আন্ডার টেবিলে হচ্ছে, গোপনে হচ্ছে। হ্যাঁ, খুব অবাক করার বিষয়, আপনি এমওইউ করছেন, সেখানে লিখছেন একরকম, আর বাস্তবায়নের সময় আপনি এমওইউতে যে লেখাগুলো আছে, যে কথাগুলো আছে, তার ধারে কাছেও যাচ্ছেন না, তাই না? আপনি প্রথমবার বলা হয়েছিল, আমার যতদূর মনে পড়ে, ফখরুল সাহেব আছেন আরো ভালো বলতে পারেন, ৭২,০০০ টাকার কিছু বেশি টাকার খরচ হওয়ার একটা কথা মনে হয়েছিল। প্রথমবার মনে হয় আরো ৩৬,০০০ বা ৩৭,০০০ টাকা একটা কাল্পনিক একটা রেট ছিল যখন 10 সিন্ডিকেটের ইয়ে ছিল। তো ওই সময় কিন্তু আমি মালয়েশিয়াতে ছিলাম, আমার স্পষ্ট মনে আছে প্রথমবার যখন যারা মালয়েশিয়াতে ঢুকলো, প্রথম ফ্লাইটটা আমাদেরকে হাই কমিশন থেকে নিয়ে যাওয়া হয়েছিল এবং আমাদেরকে বলা হয়েছিল যে আপনারা টাকার কথা জিজ্ঞেস করবেন না। হ্যাঁ, এবং যারা ওখানে এয়ারপোর্টে আসছেন তাদেরকে ওয়ার্কাররা বলছেন যে আমরা ওই সরকারি যে টাকা ৪৭,০০০ টাকা, আমার সম্ভবত আমার রেটটা মনে নাই, ৪৭,০০০ টাকায় আমরা এসছি। ঠিক আছে, তো এটা হচ্ছে কি, আমরা সবাই মিলে একটা মিথ্যাকে পোষণ করছি। ঠিক আছে, এটা আসলে একটা নগ্ন সিন্ডিকেট আমি বলবো, যেটা 14 সোর্স কান্ট্রি কারো সঙ্গে এটা হয় না। ডক্টর মাহাথির মোহাম্মদ কিন্তু এই 10 সিন্ডিকেটকে ক্ষমতায় আসার 1 সপ্তাহের মধ্যে সংবাদ সম্মেলন করে ডক্টর মাহাথির মোহাম্মদ এই 10 সিন্ডিকেট কিন্তু বন্ধ করেছিল। তারপরে শ্রমবাজার কিন্তু অনেকদিন বন্ধ ছিলেন। আর এই বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ক্ষমতায় আসার পরে তিনি কিন্তু স্পষ্ট বলেছিলেন যে ইন্দোনেশিয়া এবং বাংলাদেশের সাথে যেটা হয়েছে, যে অতিরিক্ত অর্থ নেয়া কর্মীদের কাছ থেকে, এটাকে আধুনিক যুগের দাসত্ব বলে উল্লেখ করেছিলেন তিনি। অতএব আমি এটা দিয়ে এটা বোঝাতে যাচ্ছি যে মালয়েশিয়ানরাও কিন্তু জানে যে এই সিন্ডিকেটটা হচ্ছে, এবং আমি শুধু বাংলাদেশিদের দায়ী করব না, এখানে বোথ কান্ট্রির কিছু করাপ্টেড লোক আছে যারা এটার সঙ্গে ইনভলভ। তো আমাদের উচিত, আমাদের এখন সময় এটার একেবারে স্ট্রংলি দাঁড়ানো যে আমরা সিন্ডিকেশনের মধ্যে দিয়ে যাব না, আমরা এখানে কোনো ওয়ার্কার প্রয়োজনে দিব না। ঠিক আছে, তো আমার মনে হয় যে মালয়েশিয়া, বাংলাদেশের শ্রমবাজার মালয়েশিয়া এত ভালো অবস্থানে রয়েছে এবং এত বেশি অপরচুনিটি এখানে বাংলাদেশিদের জন্য, বাংলাদেশি কর্মীদের এত বেশি পছন্দ করে এখানে, বিশেষ করে 3D যেটা বলে, ডার্টি, ডিফিকাল্ট, ডেঞ্জারাস যে কাজগুলো আছে, সেই 3D তে কিন্তু বাংলাদেশিদের একচেটিয়া আধিপত্য রয়েছে। তো আমার মনে হয় যে আমাদের একটা স্ট্রং অবস্থান যদি আমরা নেই যে আমরা কোনো সিন্ডিকেশনের মধ্য দিয়ে কর্মী পাঠাবো না, তাহলে আমার মনে হয় যে এটা উপযুক্ত সময় এটা ভেঙে দেয়ার। এবং যখন আমরা আমাদের গভর্নমেন্ট থেকে অবস্থা নেওয়া হবে, সরকারের সর্বোচ্চ পর্যায়ে সদিচ্ছা দেখছি, তারা সরাসরি বলছেন, দুই দেশের শীর্ষ পর্যায়ের নেতারা কথা বলছেন যে এই সিন্ডিকেশন থাকবে না। আপনি বলছেন যে এটা ওপেন সিক্রেট সিন্ডিকেট, তারপরও সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে বলার পরও সেটি কিভাবে ঘটছে? এখানে ফখরুল ভাইরা আরো গভীরের কথাগুলো বলতে পারবে। যে FWCMS এর যে কথাগুলো বলছেন, FWCMS টা কারা চালায়, তাই না? তো মালয়েশিয়ান গভর্নমেন্টের ফরেন ওয়ার্কার সিস্টেম ডেভেলপমেন্টের নিজস্ব কোনো সফটওয়্যার কোম্পানি বা নিজস্ব যে ওয়ার্কার চালানোর যে সিস্টেমগুলো, এইগুলো আসলে আমার মনে হয় যে এখানে কাজ করা উচিত। এই সিস্টেমগুলো যখন বেসরকারি হাতে চলে যাবে, কারো না কারো মাধ্যমে চলে যাচ্ছে, তখন কিন্তু তারা ডিপেন্ডেবল হয়ে যাচ্ছে কারো না কারো। তো এটা নিয়েও আমাদের কাজ করা উচিত, এটা নিয়ে আমাদের কথা বলা উচিত। ঠিক আছে, আমাদের এই যে পররাষ্ট্র সচিব কিন্তু
পররাষ্ট্র উপদেষ্টা কিন্তু এখন মালয়েশিয়া সাপোর্ট করছেন। তো ওনাকেও আমরা এই বিষয়ে কথা বলেছি এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি কিন্তু নেক্সট মান্থে আসছেন, মালয়েশিয়া আসছেন, সেখানেও আমরা স্ট্রংলি এটা নিয়ে কথা বলবো। আমরা ইতিমধ্যে কিন্তু হাই কমিশনের সামনে একটা মানববন্ধন হয়েছে যাতে সিন্ডিকেট না হয় এটা নিয়ে। তো এখানে যারা প্রবাসীরা আছেন তারা আসলে সত্যিকার অর্থে মন থেকে চায় না সিন্ডিকেশন হোক, বা ফখরুল ভাইদের মতো যারা আছেন তারাও একটা বৃহৎ অংশ আছে যারা কিন্তু এই সিন্ডিকেশনের পক্ষে নয়। কিন্তু সবসময় কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে অসৎ লোকের জয় জয়কার, সেই অসৎ লোকের জয় জয়কারের জন্য কিন্তু আমরা বারবার জিততে গিয়েও হেরে যাই। আর বিষয়টিকে আসলে এতটাই চ্যালেঞ্জের ফখরুল ইসলাম, মানে বিগত সরকার পতনের প্রায় 1 বছর হতে চললো। আমরা দেখলাম যে 14ই মেতে বাংলাদেশের বর্তমান প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা সেখানে গিয়ে দেখা করলেন, কথা বললেন, ফিরে এসে তিনি সাংবাদিকদের জানালেন আপনাদের সাথে এই বিষয় নিয়ে কথা হয়েছে। তারপরও বিষয়টি আসলে কেন সুরাহা হচ্ছে না, মানে সমস্যাটা কোথায়? না, এখানে তো আপনি জানেন একটা খুব শক্তিশালী চক্র কাজ করছে, যে চক্র ইতিমধ্যে সিন্ডিকেট করে হাজার হাজার কোটি টাকা তারা ইতিমধ্যে নিয়েছে। তো তাদের কাছে দে হ্যাভ এ মানি পাওয়ার। তো তারা বাংলাদেশের একটা গোষ্ঠী এবং যেটা বিজ্ঞ আলোচক বললেন, এবং মালয়েশিয়ার একটা গোষ্ঠীকে বিভিন্নভাবে তারা ম্যানেজ করে। তো যার ফলে একটা গোষ্ঠী তো আছেই যে কোনোভাবে সিন্ডিকেট ছাড়া যাতে শ্রমবাজার উন্মুক্ত না হয় সেই চেষ্টাটা করছে। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে স্বার্থান্বেষী মহল এটা চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের বর্তমান যে সরকার, এই সরকার তো কোনো পলিটিক্যাল সরকার না। এই সরকারের তো চাওয়া পাওয়ার কিছু নেই। সরকার যে অনিয়ম দুর্নীতিগুলো আগের সরকারের আমলে হয়েছে সেগুলাকে সংস্কার করবে এবং পরিবর্তন করবে, এটাই তো ওনাদের অঙ্গীকার হওয়া উচিত। এবং আমি মনে করি যে মালয়েশিয়ার পক্ষ থেকে যদি এরকম বলা হয় যে বাংলাদেশের লিমিটেড লাইসেন্স ছাড়া লোক নিবে না, তো সেই জায়গাটাতে দুটা পন্থা হতে পারে। একটা পন্থা হচ্ছে যে না, তুমি অন্য দেশ থেকে যদি নিতে পারো আমার দেশ থেকে কেন নিবা না, আমার দেশকে তুমি আন্ডারমাইন কেন করবা। এবং সেই ক্ষেত্রে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার একটা রোল প্লে করা যেতে পারে। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ওনার যে সুনাম, ওনার যে খ্যাতি এবং ওনার মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ওনার যে সখ্যতা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এই যে অনিয়ম দুর্নীতি বিষয়টা ওনারাও জানেন, আমাদের দেশও জানে, এই বিষয়টা যদি উনি বলেন তাহলে এটার একটা সমাধান হয়ে যাবে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস। মানে এক্ষেত্রে আমরা একদম সর্বোচ্চ পর্যায়ের কাছেই কিন্তু আমরা মুখাপেক্ষি থেকে যাচ্ছি। আমরা দেখেছি যে এই মাইগ্রেশন টকের আগে যে বাহরাইনের শ্রমবাজার খোলার জন্য আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে হস্তক্ষেপ করতে হবে, মালয়েশিয়ার ক্ষেত্রে তাকেই করতে হবে। বাকি অনেকেই তো রয়েছেন, সংশ্লিষ্ট অনেকেই রয়েছেন, তাদের কার্যক্রম পদক্ষেপ কি ইঙ্গিত দিচ্ছে, মানে কি বার্তা দিচ্ছে? না, আমরা যেটা দেখতে পাচ্ছি ওনারা তো আমাদের মাননীয় উপদেষ্টা উনি বলছেন বিভিন্নভাবে উনি চেষ্টা করছেন, উনি সেটা তো এখনো আমরা সেই ফল আমরা দেখি নাই। বরং উনি এখানে এসে একটা পর্যায়ে উনি বলেছেন যে এমইউর কারণে অনিয়ম দুর্নীতি হয়েছে, কিন্তু উনি এটাও বলেছেন যে সিন্ডিকেটের কারণে আপনার মাইগ্রেশন কস্ট বাড়ে নাই, বরং মধ্যস্বত্বভোগীদের কারণে মাইগ্রেশন কস্ট বাড়ছে। আমরা ওনার এই বক্তব্যটাকে আমি মনে করি সাধারণ মানুষ এটা ভালোভাবে গ্রহণ করে নাই। বিকজ এটা সিন্ডিকেটের কারণে 1.5 লক্ষ টাকা অতিরিক্ত চাঁদা দিতে হয়েছে, এটা তো প্রতিষ্ঠিত। বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়াতে কিন্তু এটা একদম লিড নিউজ কিন্তু করেছিল, টেলিভিশন গুলো কিন্তু অনেক নিউজ করে, আন্তর্জাতিক মিডিয়া গুলো কিন্তু নিউজ করেছিল। অতএব এটা কিন্তু প্রতিষ্ঠিত। এই জায়গাটাতে সিন্ডিকেট ডেফিনেটলি একটা সমস্যা। জি, আরেকটা বিষয় হচ্ছে এখানে ধরেন একদম ওয়াস টু ওয়াস আমাদের মন্ত্রণালয় বা আমাদের সরকার কোনোভাবে সিন্ডিকেটটা বন্ধ করতে পারলো না। আমি মনে করি ওনাদেরই বন্ধ করতে হবে। ওনারা যদি বন্ধ না করতে পারে নেক্সট কোন পলিটিক গভর্নমেন্ট হয়তো এটা পারবে না। সেই জায়গাটাতে যদি ওয়াস টু ওয়াস উনি পারলেন না তাহলে কি আমরা কর্মী পাঠাবো না? ডেফিনেটলি আমরা কর্মী পাঠাবো। সেটাও তো হতে হবে যে আমার 20টা 50টা 100টা দিলেন না, আপনি প্রয়োজনে একটা দেন, সেটা প্রয়োজনে 10টা দেন, কিন্তু 10টার ক্রাইটেরিয়াটা কি হবে? আপনি টাকার বিনিময়ে লাইসেন্স সিলেকশন হবে, এটা তো হতে পারে না। একটা রাষ্ট্রীয়ভাবে এই জিনিসটা এইভাবে প্রতিষ্ঠিত হতে পারে না। সেই জন্য আমরা মনে করি এটা লাইসেন্স সিলেকশন একটা ক্রাইটেরিয়া থাকতে হবে, এবং সেখানে প্রত্যেকেই সেই কম্পিটিশন করার একটা সুযোগ পাবে। এবং এমনও হতে পারে যা সে ধরেন
একেবারে 10টা দিলেন না, একটা লাইসেন্সকে ডেডিকেট করে তার সাথেও অন্যদেরকে সম্পৃক্ত করে বিভিন্ন ভাবে করার একটা সুযোগ। যেমন বয়েসেন্স ছিল এক সময়, বয়েসেন্স এর মাধ্যমে আদার্স রিক্রুটিং এজেন্সি গুলো কিন্তু কাজ করতো, সবাই বয়েসেন্স এর মাধ্যমে নিয়ে আসতো, মার্কেটিং করতো এবং বয়েসেন্সকে একটা ফি দিয়ে নিজেরা লোক পাঠাতো, এরকম একটা ওয়ে এক সময় ছিল। কিন্তু আমরা মনে করি ইভেন কি আপনি যদি আমাদের 2000 এজেন্সি বা 2500 এজেন্সির মধ্যে আপনি 50টা সিলেকশন করতে পারেন, সিলেকশনের পদ্ধতিটা কি হবে? আপনি কি লটারির মাধ্যমে করবেন, নাকি একটা ক্রাইটেরিয়া ঠিক করবেন? কোনো না কোনো কিছু তো একটা করতে হবে, না হয় কি আপনি দেশকে, বাংলাদেশ এবং মালয়েশিয়া দুইটা দেশকে কি আবারও করাপ্টেড কান্ট্রি হিসেবে মানুষের কাছে, মিডিয়ার কাছে পরিচয় করবেন? এটা আসলে হতে পারে না। আমরা মনে করি সরকারের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্কারের একটা অংশই এটা, এবং এটা অবশ্যই পরিবর্তন করা দরকার। এমইউটা চেঞ্জ করার জন্য তাদের সর্বোচ্চ লেভেলে কাজ করা দরকার। মাননীয় প্রধান উপদেষ্টার সহযোগিতা আমার মনে নেওয়া দরকার। ধন্যবাদ। আসবো আপনার কাছে মোস্তফা রাজু। মানে এটি শুধু বাংলাদেশের একার ভাবমূর্তির বিষয় না, একার শ্রমবাজার কিংবা জনশক্তি রপ্তানির বিষয় না, এটা মালয়েশিয়ার জন্য একটি বড় বিষয়। আপনি নিজেই বলেছেন বাংলাদেশি শ্রমিকরা কিংবা যারা ওখানে কাজ করছেন তারা খুবই আকাঙ্ক্ষিত মালয়েশিয়ার জন্য। তাদের সরকারের মনোভাবটা কি আপনারা বুঝতে পারেন কিনা? তারা এই বৈষম্য রাখবেন কিনা, কিংবা এই বৈষম্য দূর করতে আসলে তারা কতখানি এগিয়ে যান? না, আসলে কি যে কর্মী আমাদের কাছ থেকে তারা নিবে, কিন্তু আমাদের আগ্রহটাই বেশি। এই জিনিসটা কিন্তু আসলে খুব একটা ভালো চোখে দেখে না অনেকে, ঠিক আছে? এই জিনিসটাই কিন্তু এইখানটাই আমরা হেরে যাই বারবার। মানে তারা আমাদের কাছ থেকে কর্মী নিবে, আগ্রহটা তো তাদের থাকা উচিত বেশি, আমাদের এত আগ্রহ কেন? আমরা বারবার কেন তাদেরকে বলছি যে তোমরা এটা সিন্ডিকেটে দাও, এটা সিন্ডিকেটে দিও না, তোমরা এটা করো, তোমরা ওইটা করো। তাদেরও বলার সুযোগ দিতে হবে, তাদের সঙ্গে স্ট্রংলি একটা অবস্থানে থাকতে হবে। আমাদের আসিফ নজরুল সাহেব আসলেন, আসিফ নজরুল সাহেব কিন্তু আমরা বারবার করে ওই প্রশ্নটাই করেছিলাম যে সিন্ডিকেটের ব্যাপারে বা অন্যান্য ব্যাপারে কথা হয়েছে কিনা। ওনারা তখন এটা নিয়ে আসলে খুব একটা ওয়ার্কিং কমিটির যে মিটিং হয়েছে, আমি আগেই বলেছি যে এটা কিছুই হয়নি এখানে। হ্যাঁ, তো বাংলাদেশে তারপরে ওনারা গেলেন, সেখানেও কিন্তু ওই একই প্রসঙ্গ। তো আমার মনে হয় যে এখানে আমাদের একটা, মালয়েশিয়া কি চায় না চায় এটা থেকে ইম্পর্টেন্ট আমরা আমাদের সঙ্গে যেটা হচ্ছে, এই বিটার এক্সপিরিয়েন্স নিয়ে আমরা মালয়েশিয়াতে কর্মী দিব না, এটা আমাদের একটা স্ট্রং অবস্থান নিয়ে সেই মেসেজটা মালয়েশিয়ান গভর্নমেন্টের কাছে পৌঁছানো। তারপরে যদি তাদের ভালো লাগে আমাদের কাছ থেকে কর্মী নিবে, যদি না লাগে তো আমরা নিব না। আমরা এত কথা কেন বলবো যে এই প্রতিদিন সিন্ডিকেট নিয়ে আমাদের কথা কেন বলতে হবে? তো আমার মনে হয় যে আমাদের অর্কারটা তো আরো পৃথিবীর অনেক দেশে যাচ্ছে, এখন সেসব দেশে আমাদের অপরচুনিটি রয়েছে, তাই না? এত সমস্যা না যে আমাদেরকে মালয়েশিয়ায় আসতেই হবে। তো এই জন্য আমার মনে হয় যে আমরা একটা অবস্থানে থাকি, সবাই মিলে আমরা একটা কথা বলি যে আমরা এভাবে কর্মী দিলে, যদি তোমরা নিতে চাও এভাবে নিতে হবে, যেটা নেপাল বলেছে, যেটা ইন্দোনেশিয়া বলেছে, যেটা বাকি 14টা সোর্স কান্ট্রির সঙ্গে হচ্ছে, সেটাই আমাদের সঙ্গে হতে হবে। এই অবস্থানে আমরা থাকবো। ধন্যবাদ। সেই অবস্থানটি ধরে রাখার ক্ষেত্রে বাইরা আসলে কতখানি ভূমিকা নিতে পারে জনাব ফখরুল ইসলাম? বাইরার মধ্যেও আমরা অনেক চ্যালেঞ্জ দেখছি, তাদের ওই চ্যালেঞ্জের খবর বিভিন্ন ভাবে আমাদের সামনে আসছে। সেই বিভক্তি কি আসলে আমাদেরকে কি বার্তা দেয়? কিংবা আমরা মালয়েশিয়াতে সিন্ডিকেট হলে কর্মী পাঠাবো না, সেই জায়গায় বাইরা কি একমত হতে পারবে কিনা? না, প্রথম কথা হচ্ছে বাইরার তো বর্তমান কোনো কমিটি নাই। আর বিগত দিনে বাইরার কমিটি তো ধরেন এরা কারা, সবাই তো ব্যবসায়ী। তো ব্যবসায়ীদের মধ্যে কিছু লবি আছে, কিছু নীল লবি আছে, কারণ সেখানে আপনি বিভিন্ন মতের, বিভিন্ন পথের আছে। তো সেই জায়গাটাতে মনে করেন কেউ সিন্ডিকেটের পক্ষে, কেউ সিন্ডিকেটের বিপক্ষে। বাট আমরা মনে করি বাইরা যে সাধারণ সদস্যদের 80 থেকে 90% সিন্ডিকেটের বিরুদ্ধেই আছে। তারা কখনো কোনো দেশের সিন্ডিকেট হোক এটা কিন্তু চায় না। কিন্তু স্বার্থান্বেষী মহল, তারা সংখ্যায় কম কিন্তু তারা এটা নিয়ে খুবই সিরিয়াস। তারা তাদের স্বার্থ উদ্ধারের জন্য তারা যে কোনো কিছু করতে প্রস্তুত। তাদের বিষয়টা ঠিক এরকম। এই জন্য তারা এই সিন্ডিকেট করার জন্য বরং তারা উঠে পড়ে লাগছে। বর্তমান সরকারকেও বিভিন্নভাবে ম্যানেজ করার একটা অপচেষ্টা তারা করছে, এবং বিভিন্ন পলিটিক্যাল পার্টিদেরকেও তারা, বর্তমান পলিটিক্যাল পার্টি যারা অ্যাক্টিভ আছে তাদেরকেও বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছে যে মালয়েশিয়া শ্রমিক যেতে পারবে না, শ্রমিক নেবে না, সিন্ডিকেট ছাড়া হবে না। এইভাবে তারা বিভিন্নভাবে আমাদের সরকারকে বোঝানোর চেষ্টা করছে। আবার মালয়েশিয়াতে তাদের যে
ব্যক্তিবর্গ আছে, তারাও আবার মালয়েশিয়ান সরকারের একটা পার্টকে বোঝানোর চেষ্টা করছে। বাংলাদেশ থেকে কর্মী আসলে সিন্ডিকেট ছাড়া সবাই যদি লোক পাঠায় তাহলে একটা বিশৃঙ্খলা তৈরি হবে, এখানে ঝামেলা তৈরি হবে, এরকম বিভিন্ন ভাবে তাদের কথা বুঝিয়ে তারা এই অপচেষ্টাগুলো করছে। তারা আমি মনে করি সিন্ডিকেট যারা চায় না, আর যারা সিন্ডিকেট চায় তারা অনেক বেশি সক্রিয়। সিন্ডিকেট চায় না তারা ঘুমাই আছে, কিন্তু যারা চায় তারা অনেক বেশি সক্রিয়, কারণ তাদের এখানে অনেক বেশি প্রফিটের একটা ইস্যু আছে, এখানে অনেক বড় একটা বাণিজ্য আছে। তো সেই জায়গাটাতে আমি মনে করি আমরা আমাদের যে বর্তমান সরকার, সেই সরকারের ন্যায্যতাটা বুঝতে হবে, স্বচ্ছতাটা ফিরিয়ে আনতে হবে, আমাদের যে মৌলিক যে প্রবলেম এমইউটা চেঞ্জ করতে হবে, কর্মীরা যাতে কম পয়সা যেতে পারে তার একটা মেকানিজম কিন্তু করতে হবে। আমরা বলেছি সরকারকে যে আপনি ডাটা ব্যাংক করেন, ডাটা ব্যাংকের মাধ্যমে কর্মীরা সেখানে রেজিস্ট্রেশন করবে এবং ব্যাংকের মাধ্যমে তারা সরকার নির্ধারিত একটা যেটা রিজনেবল একটা প্রাইস ঠিক করবেন, সেই টাকাটা ব্যাংকের মাধ্যমে দিবে। তাতে কিন্তু আপনার সিন্ডিকেট করার প্রয়োজন হবে না। একটা রিক্রুটমেন্ট এজেন্সি চাইলেই সেই কর্মী থেকে অতিরিক্ত টাকা নিতে পারবে না। এরকম একটা মেকানিজম যদি আমরা করে দিই তাহলে সেখানে আমাদের কর্মীরাও ক্ষতিগ্রস্ত হবে না, বেশি টাকাও দিতে হবে না, এমপ্লয়াররাও তাদের পছন্দ মতো কর্মী নিতে পারবে। এখানে আরেকটা ইস্যু হলো, মালয়েশিয়ান সরকার বারবার অনেক সময় তাদের কিছু প্রতিনিধি বলে যে মালয়েশিয়ান সরকার এত রিক্রুটমেন্ট এজেন্সিকে কন্ট্রোল করতে পারবে না। আসলে মালয়েশিয়ান সরকার রিক্রুটমেন্ট এজেন্সিকে, বাংলাদেশের রিক্রুটমেন্ট এজেন্সিকে কন্ট্রোল করার কোনো প্রয়োজন পড়ে না, কারণ সরকার তো লোক নেয় না, লোক নেয় বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, এমপ্লয়াররা নেয়। সেই এমপ্লয়ার গুলো কার কাছ থেকে কর্মী নিবে তারা ঠিক করবে এবং তারা তাদের সাথে কমিউনিকেট করবে। সরকারের এখানে সরকার শুধু ভিসা অ্যাপ্রুভাল দিবে কি দেবে না, ওই এমপ্লয়ারের সক্ষমতা আছে কিনা সেটা যাচাই বাছাই করে নিয়ম নীতিগুলো সরকার করে দিবে, কর্মী নিবে কিন্তু এমপ্লয়ার। তা আমি মনে করি সেই জায়গাটাতে সৌদি আরবে আমাদের 1200-1400 এজেন্সি কিন্তু কাজ করে, সেখানে তো কোনো প্রবলেম হচ্ছে না। অন্যান্য দেশগুলোতে কাজ করে, সেখানে তো কোনো প্রবলেম হচ্ছে না, কেন মালয়েশিয়াতে সংখ্যা যদি বেশি হয় প্রবলেম হবে? জি, ধন্যবাদ। এই প্রসঙ্গে আমরা যথেষ্ট বিস্তারিত আলোচনা করেছি, নিশ্চয়ই এ নিয়ে পরবর্তীতে আমরা আরো আলোচনা করবো। মোস্তফা ইমরান রাজু, আরেকটি বিষয়, আমরা যেহেতু এখন কোনো চুক্তি নেই, শ্রমিকরা সেই চুক্তির আওতায় যেতে পারছে না, কিন্তু সম্প্রতি আমরা দেখি অনেকেই টুরিস্ট ভিসা কিংবা ফ্রি ভিসা বলতে যেটা বোঝায় সেইভাবে তারা যাচ্ছেন এবং সেখানে থেকে কাজ করা শুরু করছেন। তাদের ক্ষেত্রে কি কি চ্যালেঞ্জের মুখে তারা পড়ছেন? তাদের বাস্তব জীবন কেমন চলছে মালয়েশিয়াতে? এক কথায় যদি বলি যে তাদের যে দুর্বিষহ জীবন, সেই জীবনটা যদি কেউ কাছ থেকে দেখতো তাহলে তারা অন্য কেউ এই ধরনের সিদ্ধান্ত নিত না, এই ধরনের হঠকারী সিদ্ধান্ত নিত না যে টুরিস্ট ভিসায় এসে এখানে কাজ করার মতো একটা মানে বাজে সিদ্ধান্ত আমি বলবো যে এই ধরনের সিদ্ধান্ত তারা নিত না। এটা আমি বারবার আমরা চেষ্টা করি এখান থেকে যারা দেশে আছেন তাদেরকে সচেতন করতে। মালয়েশিয়ায় ফ্রি ভিসা বলতে আসলে কিছু নাই, মালয়েশিয়া ফ্রি ভিসা বলতে কিছু নাই। আর ট্যুরিস্ট ভিসায় এসে এখানে কাজ করার কিংবা বৈধ হওয়ার কোনো সুযোগ নেই। এই জিনিসগুলো আমরা আপনাদের মাধ্যমে আবারও, যারা দেশে আছেন তারা দেশ থেকে অনেক কিছু মনে করেন যে আমি বিদেশে যেতে পারলেই মনে হয় অনেক কিছু করে ফেলবো, কিন্তু আপনি যদি নিরাপদ না থাকেন তাহলে আপনি কিভাবে ইনকাম করবেন আর কিভাবে আপনার পরিবারকে ভালো রাখবেন। তো আমি আবারও আপনাদের মাধ্যমে বলতে চাই যে যারা ট্যুরিস্ট ভিসায় এসে কাজ করার চিন্তা ভাবনা করছেন, অনেক টাকা দিয়ে তারা আসেন, আমি সেই সব বলি যে ভাই এই ধরনের সিদ্ধান্ত থেকে সরে আসেন। এখন দেখেন এখানে যে 500 রিঙ্গিত জরিমানা দিয়ে দেশে যাওয়ার যে সুযোগ চলছে, বেশিরভাগই কিন্তু টুরিস্ট। যারা আরো আটক হচ্ছে তারা বেশিরভাগই কিন্তু টুরিস্ট। আর ফ্রি ভিসা এবং টুরিস্ট এই দুই ধরনের আটককৃতদের বেশিরভাগই তারা। কারণ যখন আপনি ইভেন যখন কোনো কোম্পানিতে লোক ধরা পড়ছে, তাদের বৈধ ভিসা থাকার পরও তাদের অনেককে দেশে ফেরত যেতে হচ্ছে, কারণ তারা যে কোম্পানিতে এসছে ওই কোম্পানিতে কিন্তু তারা কাজ করছে না। তারা ওই যে ফ্রি ভিসার প্রলোভনে পড়ে তারা আসার পরে যে কোনো একটা কোম্পানিতে ইচ্ছা মতো একটা কোম্পানিতে কাজ করছে। তো এই জিনিসগুলো থেকে আমার মনে হয় যে প্রবাসীদের যারা দেশে আসতে চান নতুন করে, তাদেরকে আরো বেশি সচেতন হওয়া উচিত, জেনে শুনে বুঝে তারপরে এই যে প্রবাস জীবনে আসা উচিত বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ এই পরামর্শ এবং এই সচেতনতা তৈরির জন্য। আমরা আলোচনার প্রায় শেষ দিকে। জনাব ফখরুল ইসলাম, আপনার কাছেও জানতে চাই, নিরাপদ অভিবাসনের প্রসঙ্গটি খুব সুন্দরভাবে তুলেছেন মোস্তফা ইমরান রাজু। এই নিরাপদ অভিবাসন এবং প্রশিক্ষণ নিয়ে বিদেশে যাওয়ার ক্ষেত্রে
সেই ক্ষেত্রে আসলে বাইরা কতখানি ভূমিকা পালন করতে পারে, কিংবা আপনাদের যদি কোনো পরামর্শ থাকে সেটি দিয়ে আজকে আমার আলোচনা শেষ করব। না, ধন্যবাদ। এটা আমারও একই আহ্বান। যারা বিদেশগামী আছেন তাদের প্রতি আমার বিনয়ের সাথে রিকোয়েস্ট হচ্ছে, আপনারা বিদেশ যাওয়ার আগে কমপক্ষে যে কোনো একটা কাজ শিখে যাবেন। সেটা মেশন হোক, কার্পেন্টার, স্টিল ফিক্সার, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, যে কোনো একটা কাজ আপনি শিখে যান। এর সাথে সাথে এডিশনালি যদি একটা ড্রাইভিংটা শিখে যেতে পারেন, তাহলে কিন্তু আপনি খুব ভালো কিছু করতে পারবেন আপনি বিদেশে গিয়ে। এক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে যে রিক্রুটমেন্ট এজেন্সির সাথে সরাসরি যদি সম্পৃক্ত হতে পারেন, সরাসরি যেতে পারেন, তাহলে কিন্তু আপনার খরচে অনেক কমে যাবে, 1/3 খরচ কমে যাবে। থার্ড হচ্ছে যে আপনি যদি বিদেশ যাওয়ার ক্ষেত্রে যদি আপনি কোনো কাজ শিখে যান, সেক্ষেত্রে আপনি যেতে পয়সা কম লাগবে এবং যাওয়ার পর আপনি প্রবলেম কম হবে এবং বেতন বেশি পাবেন। আর যারা লেবার এবং ক্লিনার পদে যায় তাদের যেতে পয়সা বেশি লাগবে এবং সেখানে যাওয়ার পর কিন্তু বেতনও কম পায় এবং ঝামেলাটাও বেশি তৈরি হয়, সে সার্ভাইভ করতে পারে না। সেই জন্য আমি বলবো স্কিলনেসটা খুবই জরুরি, আপনার ড্রাইভিংটা খুব জরুরি। আপনি সরাসরি রিক্রুটিং এজেন্সির সাথে সম্পৃক্ত হয়ে যদি কাজ করেন, মিডলম্যানকে অ্যাভয়েড করে কম পয়সায় যেতে পারবেন এবং আপনার একটা নিশ্চয়তা থাকবে। তার ব্যাপারে কোনো সুবিধা অসুবিধা হলে রিক্রুটিং এজেন্সির বিষয়ে আপনি অভিযোগ করতে পারবেন সরকারের কাছে। সরকার এটার আবার যেহেতু রিক্রুটিং এজেন্সি গুলো সরকারের হাতে তত্ত্বাবধানে থাকে, সরকার এখানে যথোপযুক্ত যে কোনো বিষয়ে সালিসি দরবার করতে পারবেন। তো এটাই আমার বিদেশগামী কর্মীদের অনুরোধ। আরেকটা বিষয় হচ্ছে, যারা টুরিস্ট বিষয় এবং স্টুডেন্ট বিষয় বিদেশে গিয়ে কাজ করার যে চিন্তা করেন, এটা খুবই দুর্ভাগ্য। কোনোভাবেই এটা যাবেন না, কোনোভাবেই এটা করবেন না। আপনি যেখানে বৈধ পন্থা ছাড়া কোনো অবৈধ পন্থায় আপনি যাওয়ার চেষ্টা করা উচিত না। বিশেষ করে লিবিয়াগামী অনেক কর্মীকে আমরা দেখতে পাই, ভূমধ্যসাগরে তারা ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে তাদের বহু লোকের সলিল সমাধি হয়েছে। এটা খুবই তিক্ত অভিজ্ঞতা। আমরা মনে করবো আপনার জীবনটা আপনি আগে বেঁচে থাকতে হবে, তারপরে না আপনি ইনকাম করবেন, তারপরে আপনার পরিবার পরিজনকে আপনি সেভ করবেন। অনেক ধন্যবাদ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা আশাবাদী হতে চাই যে মালয়েশিয়ার এই শ্রম বাজারে যে অচল অবস্থা, সেটা খুব শীঘ্রই সেটির একটি সমাধান হবে এবং নিরাপদ অভিবাসন এবং দক্ষতা নিয়ে বিদেশ যাবার বিষয়টি নিয়ে আপনারা যে আমাদেরকে সচেতন করার চেষ্টা করলেন, সেটি নিশ্চয়ই সকলকে সচেতন করবে। সবাইকে ধন্যবাদ। সবাইকে ভালো থাকুন মাইগ্রেশন সাথে।